গভীর বিষাদের সঙ্গে কবি লিখেছিলেন, কেহায় বলো হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। কেউ বাসে, আমি না, আপনি না, কেউ না। তবু কি জানেন, মাঝে মাঝে এই বেদনাকে একটু জাগ্রত করে তুলতে হয়। কেননা মিথ্যার বেসাতি যেখানে আবহাওয়াকে সম্পূর্ণভাবে কলুষিত করে, তখন হৃদয়ে যত যন্ত্রণাই হোক, যত বেদনাই সেখান থেকে নির্গত হোক, আমাদের কর্তব্য হলো সে সম্পর্কে যথাযথ তথ্যাদি হাজির করা এবং এই যে গল্পের গরুকে গাছে তুলে এত অনাবশ্যক দাবি করা, সেটা যে কতখানি হাস্যকর সেটা প্রমাণ করা। প্রথমেই আমি আপনাদের এমন একজনের একটা ভিডিও ক্লিপ শোনাবো যাকে আমার পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তিনি বিজেপিরই মন্ত্রী, কিন্তু বিজেপির মন্ত্রী বলে তিনি পশ্চিমবঙ্গ সম্পর্কে মিথ্যে কথা বলছেন একথা মনে করার কোনো কারণ নেই। এই কলকাতায় এসেই সম্ভবত দলীয় কোনো মঞ্চ থেকে তিনি পশ্চিমবঙ্গের শিল্পায়নের প্রকৃত ছবি যেভাবে তুলে ধরেছিলেন তার একটা খণ্ডচিত্র রয়েছে এই ভিডিও ক্লিপে। দয়া করে শুনুন। No ease of doing business at all here. Look at this. Again, in 1947, West Bengal's share in the country's total industrial production was, can you guess? Can you guess? 24%. A quarter of everything that industry produced for this country in 47 was all here. 24%. And do you want to guess where you're today? And when I say today, 2021, I'm not even talking about 24. Where is 24% and where is 3.5%? I'm actually, every time I read these kind of numbers for Bengal, my heart sinks with grief. I may not have been born in Bengal, but Bengal plays such a wonderful role for this country all through history. Your thought leaders, your industry leaders, you stood out in culture, you stood out in music, you stood out in knowledge. Now tell me one parameter on which you're standing out. Tola Bazi. I can straight away name 4 industrial groups which have gone out of Bengal. Aditya Birla Group has gone out, Lakshmi Mittal has gone out, Bata has gone out, Dabur has gone out, maybe many more. I'm not taking more of your time. So what are the factors which are driving the industry out? Power shortage, absolutely poor law and order situation, uncontrolled trade unionism. There's no ease of doing in Bengal. আমি নিশ্চিন্ত দাবি করতে পারি, নির্মলা সীতারামন যা বলে গেছেন তাতে এক ছটাক ভেজালও নেই। ভেজাল কোথায় তাহলে? ভেজাল হচ্ছে আমরা যে পিছিয়ে আছি, আমরা যে রাডারে কোথাও নেই, সেই সত্যটাকে ক্রমাগত অস্বীকার করায়। এবং এই অস্বীকৃতি একজন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি করে যাবেন, এটা এখন আমাদের কাছে দস্তুর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব পীড়াদায়ক লাগে যখন দেখি তার প্রাক্তন অর্থমন্ত্রী, অধুনা উপদেষ্টা মিত্তির মশাইও এই অসত্যের সঙ্গে ক্রমাগত যুগলবন্দি করে চলেন এবং তিলকে তাল করে খুবই একটা প্রায় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ঢঙে একটা অবিশ্বাস্য ফিগার বারবার মানুষের কাছে প্লেস করে। তার চেয়েও দুঃখের কথা,
এই যে এতগুলো জিনিস নিয়ে এত বাজে কথা বলা হয়, no one in this state, neither the media nor the so-called opposition leaders, তারা কেউ একটুখানি গবেষণা করে খোঁজ খবর নিয়ে এই ন্যারেটিভ যে কতখানি অসত্য সেটা প্রমাণ করার কোনো চেষ্টাই করেন। তারা যেসব কথা গালভারী মন্তব্য করেন সেগুলো সম্পূর্ণ অর্থহীন, কেননা সংখ্যা তত্ত্বের জবাব দিতে হবে সংখ্যা দিয়ে। এটা কোনো বিতর্ক সভার প্রতিযোগিতা নয় যে আপনার যুক্তি আমি আমার যুক্তি দিয়ে খণ্ডাবো, আমার কৌতুক দিয়ে বিদ্ধ করব আপনাকে। অর্থনীতির খেলাটা সেটা নয়। অর্থনীতির খেলাটা শুষ্কং কাষ্ঠং ফিগারের, সংখ্যা তত্ত্ব। এবার এই কনভেনশন সেন্টারের মোৎসবের প্রথম দিন আমি তো শুনেই নিয়েছি যে পর্যন্ত নাকি পশ্চিমবঙ্গে 90 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসে গেছে। এবার তার সঙ্গে কত যুক্ত হয়েছে আমি আর সে নিয়ে কোনো উৎসাহই দেখাই। ধরে নিলাম ওটা আরো 10 হয়ে গেছে, 100 লক্ষ কোটি টাকা হয়ে গেছে, যে কোনো একটা ফিগার কোট করতে তো কোনো অসুবিধা নেই। আমার আপত্তি হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে এই মিত্তির মশাই তিনি একেবারে নিষ্পাপ গলায় ভাজা মাছ চেয়ে উল্টে খেতে জানেন না এইরকম ভঙ্গিতে বলে থাকেন যে 2015 এবং 19-এর মধ্যে এ রাজ্যে যত এমওইউ সাইন হয়েছে তার মধ্যে নাকি 50.27% investment proposal under implementation. This is not merely a distortion of the truth. This is killing the truth. অমিত মিত্র আমার কলেজের প্রাক্তনী, আমি অসম্ভব তাকে শ্রদ্ধা ভক্তি করি। ইম্পেকেবল অনেস্টি, ডিউক ইউনিভার্সিটিতে বিলেতে আমেরিকার সেখান থেকে পিএইচডি, সেখানে অধ্যাপনা করেছেন। ফিকির সেক্রেটারি জেনারেল ছিলেন বহু বছর। সেই রকম একটা মানুষ কলকাতায় এসে কিভাবে জানো না একেবারে একটা মেটামরফিসিস হয়ে গেছে। তিনি বলছেন এই যে প্রস্তাবিত বিনিয়োগের কথা তার 50% নাকি রূপায়ণের পথে। তার মানে যদি 100 লক্ষ কোটি টাকা হয় তাহলে 50 লক্ষ কোটি টাকা রূপায়ণের পথে। এখন আমি আর এর মধ্যে যেতেই চাই না। আমি কতগুলো তথ্য দিয়ে আপনাদের দেখাতে চাই যে কেন এই গল্পের গরু কিভাবে গাছে তোলা হয়। দেখুন, ভারতবর্ষে কোন লোক শিল্প গঠন করবে আর কোনো না কোনো দলিলে তার উল্লেখ থাকবে না, এমনটি ভাবার কিন্তু কোনো কারণ নেই। শিল্পের ক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি ট্রান্সপারেন্ট, কেননা অধিকাংশ ক্ষেত্রেই শিল্প করার আগে আমাদের দেশের শিল্পপতি, বিদেশি শিল্পপতি যাই বলুন, ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার মেমোরেন্ডা বলে একটা বস্তু আছে যেটাকে বলে আইইএম। তারা সেখানে তারা কি প্রজেক্ট করছেন, কোথায় করছেন, কত টাকা ব্যয় করছেন, কবে থেকে ফাংশনাল হবে, এই ধরনের টুকিটাকি সমস্ত কথা তারা লিখে থাকেন। এবং এটাই হচ্ছে, এটা দেখিয়েই সাধারণত রাজ্যগুলি তাদের রাজ্য কেন
শিল্পায়নের পক্ষে উপযুক্ত সেই যুক্তি খাড়া করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অথবা কোনো মন্ত্রীর মুখে এই 13-14 বছরে আপনারা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার মেমোরান্ডামের কথা একবারও বলতে শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে জেনে রাখবেন, there is a method behind this criminal silence. সেটা কিরকম? ধরুন, আপনাদের দু একটা ছোট্ট তথ্য দিচ্ছি। The actual number of IEMs implemented 2022 সালের হিসেবে, যেখানে বলা হয়েছিল 3,42,375 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে, ইমপ্লিমেন্টেশন হয়েছিল অ্যাকর্ডিং টু IEM 4,030 কোটি টাকা মাত্র। এবং এটা হলো যা বলা হয়েছিল তার 1.18%। তার মানে প্রায় 99% হচ্ছে জল, 1% হচ্ছে সত্য। কিংবা ধরুন সিমিলারলি 2023 সালে যেখানে বলা হলো BGBS এর শেষে 3,76,288 টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে, সে বছর আমরা দেখলাম অ্যাকচুয়াল বিনিয়োগ হয়েছে 10,510 কোটি টাকা। এটা হলো যা প্রস্তাবিত এবং ঘোষিত বিনিয়োগের 2.8%। এইটুকু উন্নতি অবশ্যই হয়েছে। আমার মাথায় ঢোকে না কেন সত্যকে অস্বীকার করে এভাবে একটা কল্পনার ফানুস তৈরি করে মানুষকে বোকা ভেবে, অ্যাকচুয়ালি আমরা বোকাই, এই গল্পের গরুকে গাছে তোলা হয়। দেখুন, এই IEM এর যত প্রস্তাব ফাইল হয়, অর্থাৎ শিল্পপতিরা করেন, 2022 হিসেবে দেখা যাচ্ছে সেটা in terms of numbers filed, West Bengal accounted for 5% in 2022, 7% in 2023, and 8% in 2024 Jan-July পর্যন্ত। তার মানে গোটা দেশে যত শিল্প প্রস্তাব এই IEM এ জমা পড়ে, তার মধ্যে বাংলার শেয়ার হচ্ছে, ওই যে নির্মলা সীতারামন যা বললেন, একেবারে অক্ষরে অক্ষরে তার প্রতিধ্বনি পাওয়া যাবে এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে, ইন টার্মস অফ নাম্বারস ইমপ্লিমেন্টেড, মানে যে প্রস্তাবের মধ্যে, সিচুয়েশন ইজ নট মাচ বেটার আইদার। আমাদের রাজ্য ইমপ্লিমেন্টেড প্রজেক্টের মধ্যে গোটা দেশের এই যে 3টি বছর 22, 23, 24, পশ্চিমবঙ্গের শেয়ার হচ্ছে 6%, 5% এবং 7%। এখন যদি আমি গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করতেই চাই না, তার কারণ এই রাজ্যগুলি মনে হয় যেন ভারতবর্ষের অঙ্গ বটে, কিন্তু একটা অন্য গ্রহে চলে গেছে উন্নয়নের প্রশ্নে, আর আমরা রয়ে গেছি অখ্যাত নেপচুন বা প্লুটোয়। যদি ইন টার্মস অফ প্রপোজ ইনভেস্টমেন্ট, West Bengal accounted for a meager 3% of investment in 2022. গোটা ভারতবর্ষে যত ইনভেস্টমেন্টের প্রস্তাব এসছে, এত তো বলচাল করেন।
10 লক্ষ কোটি টাকা নাকি হয়েছে, বছর বছর 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ হয়ে থাকে, যদি সেটাকেও আপনি সত্য বলে মানেন, তাহলেও সেটা অল ইন্ডিয়া অ্যাভারেজে 2022 সালে 3% বেশি ছিল না, 23-এ 4%, আর 2024-এ জান জুলাই পেয়ে একটু বেড়ে 10% পৌঁছেছে। সেটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে, যে রাজ্যে দেশের 9% মানুষ বসবাস করে এবং যে রাজ্যের শিল্প অতীত নির্মলা যেভাবে বলে গেলেন এতটা উজ্জ্বল ছিল, তার এমন মলিন বসন দেখে যে শাসক লজ্জিত বোধ করে না, যে শাসক সবকিছু জেনে শুনেও হয় বিভ্রান্তিকর নয় মিথ্যা তথ্য মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করে, তাদের সম্পর্কে কি বা বলা যায়? অন্যান্য স্টেটের সঙ্গে তুলনামূলক আলোচনাও আমি করতে পারি, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমি তার মধ্যে ঢুকছি না। দ্বিতীয় যে বিষয়টা এই শিল্পায়নের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ইয়ারস্টিক হিসেবে চিহ্নিত হয়ে থাকে, সেটা হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ ফরেন, যাকে বলে এফডিআই। দেখুন, এই 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব একটা বিদেশ সফর করেছেন তা নয়, তবু একেবারে করেননি তা নয়। আর তার প্রাক্তন অর্থমন্ত্রী এবং অধুনা উপদেষ্টা অসংখ্য সফর করেছে, এবং তার ফলাফলে আমরা কি দেখতে পেলাম, যে অশ্বডিম্ব ছাড়া এই সফরগুলি থেকে আর কোনো কিছুই প্রসব করা হয়নি। আমি আপনাদের একটা তথ্য দিচ্ছি, অক্টোবর 2019 থেকে জুন 2024 ভারতবর্ষে এফডিআই ইনভেস্টমেন্ট হয়েছে 19,21,607 কোটি টাকা, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ 19 থেকে 24 মানে 5 বছরে এফডিআই ইনভেস্টমেন্ট কত পেয়েছে জানেন? 12,827 কোটি টাকা। সামগ্রিক ফিগার যেখানে 19,21,607 কোটি, এখানে পশ্চিমবঙ্গে এসেছে 5 বছরে 12,827 কোটি টাকা। রিজার্ভ ব্যাংকের তথ্য থেকে বলছি, 5 দিয়ে ডিভাইডেড করলে বছরে 2,500 কোটি টাকার বেশি নয়। এবং অল ইন্ডিয়া কিটিতে পশ্চিমবঙ্গের অংশীদারিত্ব কত এফডিআই এর ক্ষেত্রে? 0.7%। আমার মনে হয় এক্ষেত্রে একটুখানি ছুঁয়ে যাওয়া উচিত। একই সময়ে মহারাষ্ট্রে এসেছে 6,03,223 কোটি টাকার বিদেশি লগ্নি, গুজরাটে এসেছে 4,08,541, এবং কর্ণাটকে 3,08,132 কোটি। সুতরাং ওই যে প্রথমেই যে কথা বললাম, কে হাই বলো হৃদয় খুঁড়ে বেদনা জায়গাতে ভালোবাসে, অতএব আমি এফডিআই ইকুইটি ইনফ্লো তেও ভারত পশ্চিমবঙ্গ যে ওই আর কি, বাসে আপনারা শোনেন না কন্ডাক্টর বলেন, দাদা পিছনের দিকে এগিয়ে চলুন, পিছনের দিকে এগিয়ে চলুন, পিছনের দিকে এগিয়ে চলুন।
তা আমরা পিছনের দিকে ক্রমশ এগিয়ে চলছি, সামনের দিকে না, পিছনের দিকে। এবার প্রশ্ন অনেক আছে, এবং যে প্রশ্নগুলো আমার মনে হয় একেবারে প্রথম প্রশ্ন আমার হলো, এতই যদি আপনাদের কি বলবো বিনিয়োগের বন্যা বয়ে গিয়ে থাকে, ওই ম্যানমেড বন্যাই বলবো ওটাকে, তাহলে আপনারা এই 14 বছরে একটা শ্বেতপত্র প্রকাশ করার সাহস দেখাতে পারলেন না কেন? কেন এই প্রস্তাবটা বিরোধীরা করলেই আপনারা কোথায় গিয়ে আত্মগোপন করবেন সেই জায়গা খুঁজতে শুরু করেন? যা সত্য সেটা জানার অধিকার এ রাজ্যের প্রতিটি নাগরিকের আছে, এবং সেই কারণেই শ্বেতপত্র প্রকাশ করাটা আপনাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে, কিন্তু আপনারা ভুলেও কোনোদিন তার মধ্যে যাচ্ছেন না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আর এই যে আপনারা বছরের পর বছর বিজিবিএস করে লাফালাফি করেন, আজ পর্যন্ত রাজ্যের মানুষকে জানিয়েছেন যে এই সমাবেশগুলো তৈরি করতে, আয়োজন করতে করদাতার কত টাকা আপনারা খরচা করেছেন? দেখুন, WBIDC ফিগার আমাদেরকে দেখাবেন না, কেননা আমরা জানি যে শুধু WBIDC টাকাতে এটা হয় না। সমস্ত সরকারি যত অর্গানাইজেশন আছে, এমনকি হিটকো সমেত, এরা প্রত্যেকেই এর ব্যয়ভার বহন করতে পারে। ইদার কামাল উদার কামাল ইদার, এই করেই তো আপনার রাজ্য চালাচ্ছেন। কিন্তু কত টাকা হলো এই সাতটা সংস্করণে? খরচা কত হলো দয়া করে রাজ্যবাসীকে সেটা জানাবেন কি? তৃতীয় প্রশ্ন হলো যে টাটাদের তো আপনি খেদিয়ে দিয়েছেন সিঙ্গুর থেকে, তারপর জার্মানি, ইউকে, ইটালি, বহু জায়গায় ঘুরে এসেছেন। এই যে আপনারা বলেন এত টাকা ইনভেস্টমেন্টের প্রস্তাব এসছে, এত টাকা ইন পাইপলাইন ইমপ্লিমেন্টেশনের, দয়া করে আপনাদের যদি সৎসাহস থাকে, কোথায় সেই শিল্প হচ্ছে এবং সেই শিল্পে কত টাকা ইনভেস্ট হচ্ছে, একবার সরকারিভাবে বিজ্ঞাপন দিয়ে মানুষকে তা জানাতে পারবেন না? কারণ সত্যটা হলো, আপনারা যেসব জায়গায় প্রজেক্ট হচ্ছে বলছেন, সেখানে আসলে কিছুই হচ্ছে না। তারপরে আপনারা কি কখনো অঙ্ক করে দেখেছেন যে টাটারা চলে যাওয়ার পরে বাংলার শিক্ষিত যুব সমাজের ক্ষতির বহরটা কোন অসহনীয় বিন্দুতে গিয়ে পৌঁছেছে? আপনাদের কোনো আইডিয়া আছে টাটা বিদায়ের পর সিঙ্গুর থেকে ভারতবর্ষে কত অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এবং কোথায়? মুখ্যমন্ত্রী না জানতে পারেন, তার জানার কথাও নয়। এই যে অর্থমন্ত্রী সাজগোজ করে ঘুরে বেড়ান, কিংবা চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, এরা জানেন না যা কিছু হয়েছে সব অটোমোবাইল এসছে তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং গুজরাট। বাংলার দিকে কেউ তাকানোর কথাই ভাবেন। 2016 সালে জার্মানিতে গিয়ে আমি সেই দলে ছিলাম। অমিত মিত্র হঠাৎ
বিএমডব্লিউ একটা কারখানা দেখতে চলে গেলেন। ফিরে এসে সঙ্গী সাংবাদিকদেরকে বললেন পশ্চিমবঙ্গে নাকি বিএমডব্লিউ আসতে পারে। আমি এই নিয়ে এক লাইনও লিখিনি, কেননা আমি জানি যে এটা বোধহয় সহস্রাব্দের সেরা যোগ। কিন্তু বলে তো দিলেন অকপটে। আমার জানতে ইচ্ছে করে সিঙ্গুরের জমির আজ অবস্থাটা কি। আপনি তো অনেক ঢাকঢোল পিটিয়ে টাটাদের পরিত্যক্ত এই জমিতে সর্ষে দানা ছড়িয়ে এসেছিলেন। আজ আপনার কাছে কৈফিয়ত চাওয়ার সময় এসেছে। কত কুইন্টাল সর্ষে ওই সিঙ্গুরের জমিতে আপনারা ফলিয়েছেন, কিংবা ওই জমিতে আদৌ কোনো কিছুর চাষাবাদ আর সম্ভব হচ্ছে না কিনা, কিংবা যদি আদৌ সম্ভব হয় তাহলে সেই কৃষিকাজে কতজন মানুষ এই মুহূর্তে নিযুক্ত আছেন এবং তারা কত টাকা জেনারেট করেন টাটারা চলে যাওয়ার পর। বলতে পারবেন? পারবেন। নেক্সট প্রশ্ন, আপনারা সব সময় বলে থাকেন আপনাদের নাকি নানা রকম ল্যান্ড ব্যাংক আপনারা বানিয়ে রেখেছেন। এখন যে কোনো ল্যান্ড ব্যাংক আমার ক্ষুদ্র বুদ্ধিতে আপনাকে বিস্তারিতভাবে জানাতে আপনি বাধ্য যে তার লোকেশনটা কোথায়, হাইওয়ে থেকে তার অ্যাক্সেসিবিলিটি কতখানি, সেখানে জলের যোগান কিভাবে হবে, বিদ্যুতের যোগান কিভাবে হবে, অন্যান্য সুযোগ সুবিধে যেটা শিল্প চায় সেগুলো কিভাবে হবে, এবং সবচেয়ে বড় কথা জমির দাম কি হবে। এই সমস্ত মিলিয়েই তো একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কই বলুন আর যে কোনো গালবাড়ি নাম দিন, সেই ল্যান্ড ব্যাংকের বিস্তারিত হিসেব দিয়ে আপনার কি মনে হয় না যে এ ব্যাপারে প্রত্যেকটা জেলায় একটা একই ফরম্যাট থাকা উচিত এই প্রতিযোগিতামূলক বাজারে, যেখানে কেউ যদি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী হয় ও ভুল করে, তাহলে তিনি যাতে একবার WBIDCর ওয়েবসাইট ক্লিক করে সমস্ত তথাকথিত ল্যান্ড ব্যাংকের সমস্ত ডিটেল এক লপ্তে চোখের সামনে পেয়ে যেতে পারেন। দেখুন, স্পেনে আপনার পাশে দাঁড়িয়ে বাংলার একজন আইকন অধুনা শুনতে পাই নাকি আপনাদের অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার। হোয়ার ইজ দ্য ব্র্যান্ড? তার আবার অ্যাম্বাসাডার, মানে অন্তর্বাসের বুক পকেট। এবং আপনারা আমি ইচ্ছে করেই এই প্রসঙ্গে যাইনি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন স্পেনে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার যা বলেছিলেন, তিনি এতই চালাক লোক যে কলকাতার মঞ্চে দাঁড়িয়ে কিন্তু তিনি সেই দাবির পুনরুক্তি করলেনই না। উল্টে কি বললেন? বললেন মুখ্যমন্ত্রী আমাকে বলেন তোমাকে এখানে থাকতে হবে, ওখানে থাকতে হবে, এই শিল্প সমাবেশে আসতেই হবে। আমি তাকে বলেছি, দিদি আমি এসে কি করব? আমি তো খেলাধুলার জগতের মানুষ। আর ওখানে কি বলেছিলেন? আমি ব্যবসায়ী পরিবারের ছেলে, ব্যবসা আমার রক্তে। এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডারের এই ভোল বদল দেখে স্বয়ং মুখ্যমন্ত্রীও তাকে জিজ্ঞেস করলেন,
তোমার একটা স্টিল প্ল্যান্ট করার কথা ছিল না? এরপরে দেখুন, এই চরিত্রকে নিয়ে আমি আর কোনো কথা বলতে রাজি নই। বাকি রইল আপনার স্বপ্নের কয়লা খনি প্রকল্প দেউচা পাচামি। তার সাতকাহন শোনাতে গেলে রাত্রি কাভার হয়ে যাবে। আমি সেটা আজকে করছি না, আগামীকালের জন্য তুলে রাখছি। এবং এই যে এত কথা বলা হচ্ছে, এর তলায় এত মিলিয়ন টন কয়লা আছে, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, এত মানুষের চাকরি হবে, গোটা এলাকার অর্থনৈতিক ছবি বদলে যাবে, দুধ কা দুধ পানি কা পানি, এই প্রকল্প নিয়েও করাটা আবশ্যক। সেটা আজকে আর করছি না, মাফ করবেন। আপনাদের সময়ও আর নষ্ট করতে চাই না। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।